প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তুমি মনে করো দিনের উপর তোমার নিয়ন্ত্রণ আছে, কিন্তু বাস্তবতা হল অনেক কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে তোমার চিন্তাভাবনা। তুমি প্রতিদিন এমনভাবে প্রভাবিত হচ্ছ যা তুমি কল্পনাও করতে পারো না। টিভিতে বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার পোস্ট, খবরে দেখানো ভয়, ব্র্যান্ডের গ্ল্যামার, এমনকি তোমার বন্ধুদের কথা, সবকিছুই তোমার মনে কিছু একটা গেঁথে দেয়। তুমি মনে করো তুমি নিজের সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু প্রায়শই তোমার মন ইতিমধ্যেই প্রোগ্রাম করা হয়েছে। এবং এই বইয়ের শুরু তোমাকে দেখানোর জন্য যে কিভাবে তোমার মন নীরবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই বইটি কোন সাধারণ বই নয়। এটি একটি মানসিক সুরক্ষা নির্দেশিকা। এটি ব্যাখ্যা করে যে আজকের পৃথিবীতে তোমার চিন্তাভাবনা কিভাবে গোপনে প্রভাবিত হচ্ছে, এমনকি তুমি তা বুঝতেও পারছো না। এই বইটি তোমাকে মানসিক কারসাজির প্রকৃত সংজ্ঞা শেখায়। কারসাজির অর্থ কেবল প্রতারণা নয়, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তোমার সিদ্ধান্ত, আবেগ এবং চিন্তাভাবনা এমনভাবে পরিবর্তিত হয় যা তুমি বুঝতেও পারো না। যখন কেউ তোমাকে বোঝায় যে মিথ্যাই সত্য, অথবা তোমাকে এমন কিছু করতে বাধ্য করে যা তোমার স্বার্থের জন্য নয়, তখন এটাই আসল কৌশল। আর এই খেলার সবচেয়ে বড় কথা হল তুমি তা বুঝতেও পারো না। কিন্তু এখনই জেগে ওঠার সময়, কারণ যদি তুমি নিজের চিন্তাভাবনার মালিক না হও, তাহলে তোমার জীবনের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের পৃথিবীতে নিজের জন্য চিন্তা করতে পারা একটা বিপ্লব। এই বই তোমাকে প্রতিটি মিথ্যা চিনতে, প্রতিটি কৌশল খুঁজে বের করতে এবং তোমার মনের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার শক্তি দেয়। কল্পনা করো তুমি যদি সত্যিই নিজের জন্য চিন্তা করতে শুরু করো, তাহলে তুমি কি অর্জন করতে পারো। ভিড়ের মধ্যে এমন একজন মানুষ হও, নিজের নীতিতে দাঁড়িয়ে থাকো, যে ভয়ের কাছে মাথা নত করে না, যে ভিড়ের কাছে নতি স্বীকার করে না। এটাই প্রকৃত স্বাধীনতা। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় সাহস, আগুন, সতর্কীকরণ এবং একটি পথ রয়েছে। এই বইটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য লেখা। এটি তোমাকে তোমার মনের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে বলে। কাউকে তোমার চিন্তাভাবনার অধিকার দিও না। তোমার মনই তোমার দুর্গ। কেউ যেন তা ভাঙতে না পারে তার জন্য প্রস্তুত থাকো। তাহলে চলো, এখন থেকে প্রতিটি দিন হবে মুক্ত চিন্তাভাবনা নিয়ে, কেবল জীবনযাপন নয়। এটি আপনার মানসিক স্বাধীনতার যাত্রার শুরু, এবং বিজয় আপনারই হবে। প্রথম অধ্যায়, দড়ি টানা অদৃশ্য হাত। আপনি মনে করেন আপনি নিজের সিদ্ধান্ত নেন, তাই না? আপনি যা খান, পড়ুন, দেখুন বা ভাবুন তা সবই আপনার নিজস্ব পছন্দ। কিন্তু সত্যটি অনেক আলাদা। আজকের পৃথিবীতে আপনার মন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে আপনার অজান্তেই আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এবং এই সবকিছু খুব চালাক উপায়ে ঘটে। বন্দুক ছাড়া, বল প্রয়োগ ছাড়াই, কেবল মনোবিজ্ঞানের মাধ্যমে। আজ বিজ্ঞান এবং প্রযুক্তি মানুষের চিন্তাভাবনার একেবারে হৃদয়ে পৌঁছেছে। আচরণগত মনোবিজ্ঞান নামে একটি বিজ্ঞান আছে, যা মানুষের আচরণ বোঝার এবং পরিবর্তন করার পদ্ধতি। যারা এটি বোঝেন তারা আবিষ্কার করেছেন যে কিভাবে একজন ব্যক্তিকে কাজে লাগানো যেতে পারে, এবং কখন এবং কি দেখানো যেতে পারে যাতে তার মনোভাব পরিবর্তন করা যায়। আর এখন এই জ্ঞান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা ব্যবহার করছেন। কোম্পানি, রাজনীতিবিদ, সোশ্যাল মিডিয়া অ্যাপ, বিজ্ঞাপন সংস্থা এবং যাদেরকে আপনি বিশেষজ্ঞ বলে মনে করেন, এগুলিকে বলা হয় নাজ ইউনিট। এগুলি এমন দল যারা জনমতকে সূক্ষ্মভাবে গঠনের জন্য কাজ করে। তারা আপনাকে আদেশ না দিয়ে মৃদুভাবে আপনাকে কোনো দিকে ঠেলে দেয়। উদাহরণস্বরূপ, যদি সরকার আপনাকে টিকা নিতে চায়, তবে এটি আপনাকে সরাসরি তা করতে বাধ্য করবে না। এটি বিজ্ঞাপন, শব্দ পছন্দ, সেলিব্রিটি বার্তা এবং সামাজিক চাপের মাধ্যমে আপনাকে ঠেলে দেবে। এবং আপনি ভাববেন এটি আমার নিজস্ব সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও একই কাজ করে। আপনাকে যে সামগ্রী দেখানো হবে তা আপনাকে দীর্ঘক্ষণ ব্যস্ত রাখার জন্য, আরও ক্লিক করার জন্য, আরও কিনতে করার জন্য তৈরি করা হয়েছে। এবং আপনি ভাববেন যে আপনি নিয়ন্ত্রণে আছেন, কিন্তু তা নয়। আপনি যা দেখছেন তা পূর্বনির্ধারিত। অন্য কেউ আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে। রাজনীতিতেও একই খেলা চলছে। শব্দের পছন্দ, রঙের ব্যবহার, ভয় এবং আশার মিশ্রণ, সবকিছুই আপনার ভোট, আপনার মতামত এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পনা করা হয়েছে।
এখন প্রশ্ন জাগে, এর কি কোনো সমাধান আছে? আমরা কি শুধুই পুতুল? না। সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা। যখন তুমি দেখতে পাবে কিভাবে খেলা হচ্ছে, তখনই তুমি হেসে ফেলতে পারবে। যখন তুমি জানো যে তোমাকে কারসাজি করা হচ্ছে, তখন তুমি হাসতে পারো, এক পা পিছিয়ে যেতে পারো এবং বলতে পারো, আর নয়। এখন আমি নিজের জন্য ভাবব, এটাই আসল শক্তি। এই অধ্যায়ে তোমাকে দেখানো হয়েছে কিভাবে বিশ্বের সেরা খেলোয়াড়রা তোমার মন নিয়ে খেলছে। কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যখন তুমি চালচলন জানো, তখন তুমিও একজন খেলোয়াড় হতে পারো। আর এবার তোমার নিজের শর্তে। মনে রেখো, জ্ঞানী শক্তি, এবং যে খেলা বোঝে কেবল সেই প্রকৃত বিজয়ী হয়। এখন তুমি জানো অদৃশ্য হাতগুলো কোথায় কাজ করছে। পরবর্তী ধাপ হল তাদের থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়। প্রস্তুত থাকো। দ্বিতীয় অধ্যায়, মাইন্ড হ্যাকাররা, তারা কিভাবে তোমার মাথার ভেতরে প্রবেশ করে। তোমার মনকে একটি নিরাপদ স্থান হিসেবে কল্পনা করো। মূল্যবান, শক্তিশালী এবং তোমার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু যদি কেউ চুপি চুপি চাবি চুরি করে, যদি কেউ প্রতিদিন তোমার অনুমতি ছাড়াই সেই নিরাপদ স্থানে প্রবেশ করে এবং তোমার চিন্তাভাবনা পরিবর্তন করে। আজকের মাইন্ড হ্যাকাররা এটাই করে। তারা জানে কিভাবে মানুষের আবেগের বোতাম টিপতে হয়। এই হ্যাকাররা কম্পিউটার বিশেষজ্ঞ নয়, তারা আবেগের উপর কর্তৃত্ব করে। তাদের সবচেয়ে বড় অস্ত্র হল আবেগ ও কৌশল। ভয়, ভালোবাসা, রাগ, তাড়াহুড়ো, এগুলো সবই তোমাকে নাড়া দিতে পারে। আর যখন তুমি নাড়া পাও, তুমি ভাবো না, তুমি কেবল প্রতিক্রিয়া দেখাও। আর এটাই তোমাকে নিয়ন্ত্রণ করার সুযোগ। ভয় হল সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সংবাদ চ্যানেলগুলি প্রতিদিন এটি ব্যবহার করে। পরবর্তী 10 মিনিটের মধ্যে এমন একটি সংবাদ জানুন যা তোমার জীবন বদলে দিতে পারে, এবং তুমি সেই চ্যানেল ছেড়ে যেতে পারবে না। সরকার যখনই চাইবে ভয়ের মাধ্যমে জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে পারে। যদি তুমি এটা না করো, তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটবে। ভালোবাসার বোমা ফেলাও কম চালাকি নয়। যখন কেউ তোমার অতিরিক্ত প্রশংসা করে বা অতিরিক্ত স্নেহ দেখায়, তখন তারা কেবল তোমার বিশ্বাস জয় করার চেষ্টা করে, যাতে পরে তারা তোমার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে। এই কৌশলটি প্রভাবশালীরা ব্যবহার করে। এটি প্রায়শই সেলিব্রিটি এবং অনলাইন গুরুদের মধ্যে দেখা যায়। বারবার সবকিছু পুনরাবৃত্তি করা মনকে প্যাট করার একটি উপায়। একই মিথ্যা 100 বার পুনরাবৃত্তি করুন, এবং লোকেরা এটি বিশ্বাস করতে শুরু করে। এটি কেবল একটি কথা নয়, এটি আজকের কারসাজির মূল বিষয়, তা বিজ্ঞাপন হোক বা নির্বাচনী স্লোগান। যখন কোনো কিছু বারবার পুনরাবৃত্তি করা হয়, তখন মন চিন্তা না করেই তা গ্রহণ করে। তারপর আসে ফাঁদ, এখনই এটি করুন, না হলে আপনি অনুশোচনা করবেন। জরুরি কৌশল, চুক্তিটি মাত্র 2 ঘন্টার জন্য। আসন ফুরিয়ে যাচ্ছে। যদি আপনি এখনই এটি গ্রহণ না করেন, তবে আপনি পরে অনুশোচনা করবেন। এই সমস্ত আপনাকে চিন্তা করার সময় দেয় না। তারা কেবল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য করে, এবং বেশিরভাগ সময় আপনার বিরুদ্ধে। এই কৌশলগুলি কেবল কোম্পানি এবং ব্র্যান্ড দ্বারা ব্যবহৃত হয় না। ধর্মাবলম্বী, ভুয়া বাবা, রাজনৈতিক প্রচারক এবং সংবাদ চ্যানেলগুলিও এগুলি ব্যবহার করে। আপনি লক্ষ্য করবেন যে এটি ধর্মীয় সংগঠন বা মোবাইল অ্যাপ যাই হোক না কেন, তাদের লক্ষ্য একই, আপনার মনোযোগ আকর্ষণ করা। এখন, যদি তোমার মনোযোগ সবচেয়ে মূল্যবান জিনিস হয়, তাহলে কি তুমি এটা এভাবেই ত্যাগ করবে? তোমার মনোযোগই তোমার মুদ্রা। আর যখনই তুমি চিন্তা না করে কোনো কিছুতে মনোযোগ দাও, তখন তুমি সেই মুদ্রা ব্যয় করছ। তাই এখনই থামার এবং চিন্তা করার সময়। যখনই কেউ তোমার আবেগকে নাড়া দেওয়ার চেষ্টা করে, তখন 1 সেকেন্ডের জন্য থেমে যাও। প্রশ্ন করো, আমাকে কি ভয় দেখানো হচ্ছে? আমাকে কি অতিরিক্ত ভালোবাসা দেখানো হচ্ছে? একই জিনিস কি বারবার করা হচ্ছে? আমাকে কি দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝো, কেউ তোমার মনকে হ্যাক করছে, এবং এখন তুমি জানো এই খেলাটি কিভাবে কাজ করে। তোমার মনোযোগ তোমার শক্তি। বিনামূল্যে দান করো না, চিন্তাভাবনা করে দাও। অন্যথায় তুমি কেবল ভোক্তা হবে না, বরং একজন শিকার হয়ে উঠবে। তৃতীয় অধ্যায়, প্রতীক, সংকেত এবং সামাজিক প্রমাণ।
প্রভাবের অস্ত্র। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন ফাস্ট ফুড ব্র্যান্ড লাল এবং হলুদ ব্যবহার করে, অথবা কেন নির্দিষ্ট কোম্পানির লোগো তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে? কেন প্রাকৃতিক সত্য এর মতো কিছু শব্দ জনসাধারণের সাথে অনুরণিত হয়, তাদের পিছনে কিছু সুনির্দিষ্ট আছে কিনা? এই সব কাকতালীয় নয়, এগুলো সবই একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ব্র্যান্ড ট্যাগ, স্লোগান এবং প্রতীকগুলো সবই নীরব বার্তা যা আপনার মনকে প্রভাবিত করার জন্য তৈরি করা হয়েছে, এমনকি আপনি বুঝতেও পারবেন না। এগুলো সরাসরি আপনার অবচেতন মনে পৌঁছায়। ঠিক যেমন একটি মন্দিরের ঘণ্টা শান্তির অনুভূতি দেয়, তেমনি একটি বিশ্বস্ত ব্যাংকের লোগো আপনাকে নিরাপত্তার অনুভূতি দেয়, এমনকি যদি সেই ব্যাংক আপনার টাকা হারায়। এই প্রতীকগুলো আমাদের মস্তিষ্ককে প্রোগ্রাম করে। একটি নির্দিষ্ট রং ক্ষুধা জাগায়, একটি নির্দিষ্ট শব্দ ভয় জাগিয়ে তোলে, একটি নির্দিষ্ট মুখ দেখলে আমাদের বিশ্বাস তৈরি হয়, এবং আমরা মনে করি এই সবই আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যখন বাস্তবে অন্য কেউ এটি আমাদের জন্য তৈরি করেছে। এখন সামাজিক প্রমাণ সম্পর্কে কথা বলা যাক। অর্থাৎ যদি অন্য সবাই কিছু করে, তাহলে আপনারও এটি করা উচিত। এটি সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ছলনাময় মনস্তাত্ত্বিক কৌশল। উদাহরণস্বরূপ, যদি একটি ভিডিও লক্ষ লক্ষ ভিউ পায়, তাহলে আপনি ধরে নেবেন এটি অবশ্যই ভালো। যদি কোনো পণ্য বেস্টসেলার হিসেবে চিহ্নিত হয়, তাহলে আপনি চিন্তা না করেই তা কিনবেন। যদি কোন নেতা ভিড়কে আকর্ষণ করে, তাহলে আপনি ধরে নেবেন যে তিনি ঠিক। এটি হল গ্রুপথিঙ্ক, জনতার মন। এবং এটিই সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। সোশ্যাল মিডিয়া এই কৌশলের কর্তা। আপনি যা ট্রেন্ডিং তা পড়েন, যা ভাইরাল হচ্ছে তা ভাবেন, এবং কেবল যা মানুষ পছন্দ করে তা পোস্ট করেন। যদি সবাই কাউকে অনুসরণ করে, তাহলে আপনিও একই কাজ শুরু করেন, এই ভয়ে যে আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু প্রশ্ন হল, আপনি কি নিজের জন্য ভাবছেন নাকি কেবল জনতার অনুসরণ করছেন? এখানেই আপনাকে থামতে হবে, দেখতে হবে এবং নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এটি কি আমার পছন্দ, নাকি আমাকে সেভাবে চিত্রিত করা হয়েছে? আমি কি আমার ইচ্ছার জন্য কিছু করছি, নাকি অন্যরা করছে বলে? আমি কি সেই প্রতীকটিকে সত্য বলে বিশ্বাস করি, নাকি আমি কখনো এর সত্যতা পরীক্ষা করিনি? এই পৃথিবীতে, যেখানে প্রতীক, রং, শব্দ, জনতা এবং আবেগ সর্বত্র খেলা করে, কেবল সেই ব্যক্তি স্বাধীন যার নিজের জন্য চিন্তা করার সাহস আছে। জনতাকে অনুসরণ করা সহজ, কিন্তু সাহস হল নিজের পথে হাঁটা। এই পৃথিবীতে তোমাকে নিজেকেই নেতৃত্ব দিতে হবে, জনতাকে নয়। যদি সবাই একদিকে ছুটে বেড়ায়, তাহলে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হবে সেই ব্যক্তি যে থেমে জিজ্ঞাসা করে, কেন নেতা হও? অন্ধ অনুসারী নও। তোমার মন তোমার, এটাকে ধার দিও না। চতুর্থ অধ্যায়, তোমার বিশ্বাসের জন্য যুদ্ধ। তুমি যা বিশ্বাস করো, যাকে তুমি সত্য বলে মনে করো, পৃথিবীকে তুমি যেভাবে দেখো, এটা কি সত্যিই তোমার? নাকি কেউ তোমাকে ভালোবাসার সাথে এবং চালাকির সাথে এত সূক্ষ্মভাবে এটা দিয়েছে যে তুমি তা বুঝতেও পারো না? আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবকিছুই তোমার জন্য আগে থেকে তৈরি। এর মানে হল, তুমি যা পড়ো, যা দেখো, যে খবর তুমি পাও, সবই একটি ফিল্টারের মধ্য দিয়ে গেছে। একটি ফিল্টার যা নির্ধারণ করে যে তুমি কি দেখবে এবং কি দেখবে না। তোমার সোশ্যাল মিডিয়া তোমাকে কেবল সেই পোস্টগুলি দেখায় যার সাথে তুমি একমত। তোমার নিউজ অ্যাপগুলি তোমাকে কেবল সেই সংবাদগুলি দেখায় যা তোমার চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ। ধীরে ধীরে তুমি একটি ডিজিটাল বুদবুদে আটকা পড়ে যাও যেখানে তুমি মনে করো পুরো বিশ্ব তোমার মতোই ভাবছে। এই বুদবুদ তোমার বিশ্বাসকে শক্তিশালী করে, কিন্তু এটি তোমাকে অন্ধ করে। যখন তুমি কেবল তোমার পছন্দের জিনিসগুলো শোনো, তখন তুমি নতুন চিন্তাভাবনা, সত্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি যাচাই ছাড়াই প্রত্যাখ্যান করতে শুরু করো। এবং তারপর শুরু হয় মতবাদ, একটি চিন্তা যা তুমি সত্য হিসেবে গ্রহণ করো, এর পিছনে কোনো দৃঢ় প্রমাণ থাকুক বা না থাকুক। আজকাল মতবাদ তথ্যের ছদ্মবেশে আসে। অর্থাৎ একটি গ্রাফ, একটি গবেষণা, একটি সংখ্যা দেখানো হয়, এবং তুমি ধরে নিচ্ছ যে এটি বৈজ্ঞানিক, এটি সত্য। কিন্তু সত্য হল, এমনকি তথ্য হেরফের করা যেতে পারে। এর ব্যাখ্যা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে পরিবর্তন করা যেতে পারে। এবং তারপর তুমি মনে করো যে তুমি তথ্যের উপর বিশ্বাস রাখছ, যখন বাস্তবে
তুমি অন্য কারো চিন্তাভাবনাকে সত্য হিসেবে গ্রহণ করছ। এখন প্রশ্ন জাগে, কোন উপায় আছে কি? এই সমস্ত কোলাহলের মধ্যে আমরা কি নিজের জন্য চিন্তা করতে পারি? হ্যাঁ, কিন্তু এটা সহজ নয়। কারণ নিজের জন্য চিন্তা করার অর্থ হল নিজেকে প্রশ্ন করা, আপনার পূর্বকল্পিত ধারণাগুলি পরীক্ষা করা এবং অস্বস্তিকর সত্যের মুখোমুখি হওয়া। এবং এটি আরামদায়ক নয়, কিন্তু এটাই স্বাধীনতা। যখন তুমি নিজের জন্য চিন্তা করো, তখন তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠো, কোনো এজেন্ডার অংশ নয়। যখন তুমি তোমার বিশ্বাস পরীক্ষা করো, তখন তুমি শক্তিশালী হও, গোঁড়ামিপূর্ণ নয়। যখন তুমি স্বীকার করো যে তুমি ভুল হতে পারো, তখনই প্রকৃত জ্ঞান শুরু হয়। এই অধ্যায়ের বার্তা স্পষ্ট, চিন্তা করো। এমনকি যখন এটা কঠিন বলে মনে হয়, কারণ পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হল অন্যের ধারণা গ্রহণ করা। কিন্তু সবচেয়ে শক্তিশালী কাজ হল নিজের চিন্তাভাবনা তৈরি করা। তোমার বিশ্বাস তোমারই হওয়া উচিত, ধার করা নয়। পঞ্চম অধ্যায়, ডিজিটাল মাইন্ড ট্র্যাপস, ম্যানিপুলেশন মেশিন। তুমি যে মোবাইল ফোনটি ধরে রাখো তা কেবল একটি যন্ত্র নয়। এটি একটি সম্পূর্ণ পৃথিবী। এবং সেই পৃথিবীটি তোমাকে এতে মগ্ন রাখার জন্য, এতে হারিয়ে রাখার জন্য, এবং কখন বা কিভাবে এটি তোমার মন দখল করে নিয়েছে তা বুঝতে না পারার জন্য তৈরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাপস, নোটিফিকেশন, রিল, গল্প, এই সব কিছুই কেবল টাইম পাস নয়। এগুলো আসক্তিকর স্থাপত্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এগুলো ইচ্ছাকৃতভাবে বারবার তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। তোমার মস্তিষ্ক ডোপামিনের ছোট ছোট ডোজ পেতে থাকে যাতে তুমি স্ক্রোল করো, ট্যাপ করো, প্রতিক্রিয়া দেখাও এবং বেরিয়ে যেতে পারো না। যখনই আপনি একটি নতুন লাইক দেখেন, একটি নতুন নোটিফিকেশন সেট করা হয়, একটি নতুন পোস্ট ভাইরাল হয়, তখন আপনার মস্তিষ্ক এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেন এটি একটি পুরস্কার। এবার অ্যালগরিদমের শক্তি সম্পর্কে কথা বলা যাক। এই লুকানো কোডগুলি নির্ধারণ করে যে আপনি কোন পোস্টগুলি দেখেন এবং কোনটি দেখেন না। এই অ্যালগরিদমগুলি বোঝে যে আপনি কি পছন্দ করেন এবং তারপরে আপনাকে বারবার একই ধরনের সামগ্রী দেখায়। আপনি যদি রাগান্বিত ভিডিওগুলিতে দীর্ঘ সময় ধরে থাকেন, তবে তারা কেবল আরও রাগ জাগিয়ে তুলবে। আপনি যদি ভয়ঙ্কর খবরে আগ্রহ দেখান, তবে তারা আপনাকে আরও ভয় বিক্রি করবে। এবং তাই আপনার অজান্তেই আপনার চিন্তাভাবনা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। সবচেয়ে বিপজ্জনক জিনিস হল ক্রোধ। অ্যালগরিদমগুলি জানে যে মানুষ যখন রেগে যায় তখন তারা সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এই কারণেই এমন সামগ্রী যা দ্বন্দ্ব তৈরি করে এবং মানুষকে বিভক্ত করে, আপনার ভিতরের রাগকে জ্বালানি এবং ইন্ধন দেওয়া হয়। কারণ রাগ বিক্রি হয়, এবং এই খেলায় আপনি কেবল একজন দর্শক নন, আপনি একটি ঘুঁটি হয়ে যান। এখন প্রতিদিন একটি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা 4 থেকে 6 ঘন্টা সম্পর্কে ভাবুন। যদি সেই সময়টি অন্য কারো দ্বারা তৈরি একটি পৃথিবীতে ব্যয় করা হয়, তবে বাস্তব জীবনে আপনি কি হারাচ্ছেন? তুমি কি পর্দা নিয়ন্ত্রণ করছো, নাকি পর্দাই তোমাকে নিয়ন্ত্রণ করছে? এখনই সময় এটা বোঝার। তোমার পর্দা তোমার নিয়ন্ত্রণে থাকা উচিত, তোমার দাস নয়। তুমিই ঠিক করো কখন অনলাইনে যাওয়া উচিত। তুমিই ঠিক করো কি দেখবে আর কি দেখবে না। তুমিই ঠিক করো কখন বিরতি নেওয়া উচিত। যদি তুমি তোমার পর্দার উপর আধিপত্য না দেখাও, তাহলে এটি তোমাকে আধিপত্য করবে। এই অধ্যায়ের সত্যতা একটু কঠোর হতে পারে, কিন্তু এটাই আজকের সবচেয়ে বড় যুদ্ধ, ডিজিটাল জগৎ থেকে তোমার মনকে মুক্ত করা। তুমি পর্দার মালিক হও, যন্ত্রের দাস নয়। এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লব। ষষ্ঠ অধ্যায়, মনস্তাত্ত্বিক বর্ম, তোমার মনকে রক্ষা করার সরঞ্জাম। এখন পর্যন্ত তুমি জানো কিভাবে এবং কোথায় তোমাকে প্রতিদিন ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। আমরা কি কেবল প্রতিবার প্রতারিত হয়ে শিখব? না, তোমার অবশ্যই একটি অস্ত্র থাকতে হবে। একটি মানসিক ঢালও যা তোমাকে ব্যবহার করার জন্য ব্যবহৃত প্রতিটি আক্রমণকে আটকাতে পারে। প্রথমত, তোমাকে অবশ্যই শিখতে হবে যে কারসাজি কেমন দেখায় এবং তা তাৎক্ষণিকভাবে কিভাবে চিনতে হয়। প্রায়শই কারসাজি সহজবোধ্য নয়। এটি আবেগের আড়ালে লুকিয়ে থাকে। ভয়, রাগ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ, অথবা খুব ভালো শোনায় এমন প্রতিশ্রুতি, এগুলো সবই ট্রিগার শব্দ।
উদাহরণস্বরূপ, যদি তুমি এখনই সিদ্ধান্ত না নাও, তাহলে তুমি অনুতপ্ত হবে। সবাই এটা করে। তুমি যদি দেশপ্রেমিক হও, তাহলে এটা করো। এই তথ্যটি শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য। যখনই কিছু তোমাকে অবাক করে, তোমার অন্ত্রের অনুভূতি, হঠাৎ অস্বস্তি, সন্দেহ অথবা কিছু খুব নিখুঁত মনে হয়, থামো। তোমার মন সবসময় কিছু সংকেত দেয়, একমাত্র পার্থক্য হল আমরা শুনি না। এখন 3 ধাপের স্বপরীক্ষা গ্রহণ করো। যখনই কোনো তথ্য, সংবাদ, প্রচার বা বার্তা তোমাকে লক্ষ্য করে, তখন নিজেকে এই 3টি প্রশ্ন জিজ্ঞাসা করো। প্রথমত, আমাকে কেন এটি দেখানো হচ্ছে? এই তথ্য কি আমাকে সঠিক পথ দেখাচ্ছে নাকি আমাকে কিছু করতে প্ররোচিত করার চেষ্টা করছে? যদি কোনো বার্তা ভয়, রাগ বা দ্রুত বিচারের মতো মানসিক প্রতিক্রিয়া সম্পর্কে বেশি হয় এবং তথ্য সম্পর্কে কম হয়, তাহলে সতর্ক থাকো। 2. এর থেকে কে উপকৃত হচ্ছে? প্রতিটি তথ্যের পিছনেই একটা এজেন্ডা থাকে, সেটা ব্র্যান্ড হোক, রাজনীতিবিদ হোক বা সোশ্যাল মিডিয়া পেজ। আমি কি এই তথ্য থেকে কিছু শিখছি নাকি কেউ আমাকে ব্যবহার করছে? 3. আমি কি এর অন্য দিকটা দেখেছি? যদি তুমি কেবল এক দিক, এক আদর্শ, এক ধরনের পোস্ট, এক ধরনের সংবাদ দেখছ, তাহলে তুমি হয়তো একটা বুদবুদের মধ্যে আছো। সর্বদা কোনো সমস্যার অন্য দিকটা পড়ার এবং বোঝার চেষ্টা করো। এই 3টি ধাপ তোমাকে অন্ধভাবে যে কোনো তথ্য গ্রহণ করা থেকে বিরত রাখে। আর এটাই মানসিক শৃঙ্খলা। আর মনে রেখো, শক্তিশালী হওয়ার শুরু হয় পেশি দিয়ে নয়, চিন্তাভাবনা দিয়ে। যেদিন তুমি সবকিছুর প্রতি চিন্তাভাবনা করে প্রতিক্রিয়া দেখাবে, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার মাধ্যমে নয়, সেদিনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হয়ে উঠবে। তোমার মন তোমার দুর্গ। এর দেয়ালগুলোকে শক্তিশালী করে তোলো, কারণ এই দেয়ালগুলো তোমাকে এই কৃত্রিম, কারসাজি করা জগৎ থেকে রক্ষা করবে। 7ম অধ্যায়, ডিটক্স এবং পুনর্নির্মাণ, তোমার মানসিক স্বায়ত্তশাসন পুনরুদ্ধার। এখন তুমি বুঝতে পারছো কিভাবে তোমার মনোযোগ, চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত ধীরে ধীরে অন্য কারো নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু সত্য হল, যদি কেউ তোমার মনকে স্পর্শ করতে পারে, তাহলে তুমি আবার এটিকে পরিষ্কারও করতে পারো। এখনই ডিটক্স করার সময়। সোশ্যাল মিডিয়া, সংবাদ, ট্রেন্ড এবং বাইরের কণ্ঠস্বর যে বিষ জমে আছে তা মন থেকে দূর করার জন্য। এবং তারপর কৌশলটি হল এমন একটি মানসিক কাঠামো পুনর্নির্মাণ করা যা সম্পূর্ণরূপে আপনার, শক্তিশালী এবং অটল। প্রতিবার যখনই আপনি অবচেতনভাবে আপনার ফোন তুলেন, রিল স্ক্রোল করেন অথবা 1 ঘন্টা ধরে ইউটিউবে ব্যস্ত থাকেন, তখন আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এখন ডিজিটাল ডিটক্সের সময়। বিজ্ঞপ্তি বন্ধ করুন। অপ্রয়োজনীয় অ্যাপগুলি মুছে ফেলুন। প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা স্ক্রিনবিহীন সময় আলাদা করুন। আপনার ফোন ছাড়াই আপনার দিন শুরু করুন এবং শেষ করুন। এই সব কিছুই তুচ্ছ শোনায়, কিন্তু এখানেই আপনার মন আবার শ্বাস নেয়। যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন, তখনই আপনার মনোযোগ আর অন্য কারো দ্বারা আকৃষ্ট হতে পারে না। আজকের সবচেয়ে বড় শক্তি হল চিন্তা করার সাহস। সবকিছু নিয়ে প্রশ্ন তোলা, তা সে খবর, ট্রেন্ড অথবা কোনো বিখ্যাত ব্যক্তির মতামতই হোক না কেন। প্রতিবার নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যি? এর পিছনে কি কারো স্বার্থপর উদ্দেশ্য আছে? আমি কি এর সাথে একমত, নাকি অন্য সবাই বলে বলে আমি এটা বিশ্বাস করি? সমালোচনামূলক চিন্তাভাবনা হল আপনার মনের ঢাল। এটি আপনাকে ভিড়ের মধ্যেও স্পষ্টভাবে চিন্তা করতে দেয়। আপনার দিন কেমন হবে তা আপনি ঘুম থেকে ওঠার মুহূর্তেই নির্ধারিত হয়। যদি আপনার দিনটি স্ক্রিন, সংবাদ বা সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু হয়, তাহলে আপনি আপনার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দিয়েছেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে 10 মিনিট চুপচাপ বসে থাকুন। দিনের জন্য আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন। প্রতিদিন এমন কিছু করুন যা কেবল আপনার মন এবং আত্মার জন্য, যেমন লেখা, পড়া, হাঁটা বা প্রার্থনা। যখন আপনি ইচ্ছাকৃতভাবে আপনার রুটিন ডিজাইন করেন, তখন আপনি আপনার চিন্তাভাবনাকে নতুন করে আকার দেন। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ানোর সাহস। কখনো কখনো আপনার মনে হবে যে সবাই একই কথা বলছে, একই দর্শন অনুসরণ করছে। এবং যদি আপনি ভিন্নভাবে চিন্তা করেন, তাহলে আপনি ভুল। না, সত্য সবসময় সংখ্যাগরিষ্ঠ দ্বারা নির্ধারিত হয় না।
সাহস হল যখন আপনি অপ্রিয় মতামত থাকা সত্ত্বেও চুপ থাকেন না। যদি তোমার চিন্তাভাবনা সৎ এবং সুচিন্তিতভাবে গঠিত হয়, তাহলে তুমি ভুল নও। মানুষ যাই বলুক না কেন, যখন তুমি তোমার মনকে এই শৃঙ্খল থেকে মুক্ত করবে, তখন তুমি ভয়, ভিড়, প্রচারণা বা চাপের কাছে নতি স্বীকার করবে না। তখন তুমি যা ভাবতে চাও তাই ভাববে। তুমি যা করতে চাও তাই করো, এবং তোমার জীবন তোমার হবে, অন্য কারো নয়। তুমি যত বেশি মানসিকভাবে মুক্ত হবে, তোমার জীবন ততটাই অপ্রতিরোধ্য হবে। অষ্টম অধ্যায়, সংকেত হও, শব্দ নয়। এখন পর্যন্ত তুমি জানো যে এই পৃথিবী কত চালাকির সাথে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। আবেগের মাধ্যমে, তথ্যের নামে, জনতার নামে, পর্দার মাধ্যমে। কিন্তু এখন প্রশ্ন এই নয় যে পৃথিবী কি করছে। এখন প্রশ্ন হল তুমি কি করবে। প্রতিদিন তুমি দুটি পথের মাঝখানে দাঁড়িয়ে থাকো। এক, শব্দে যোগ দাও, জনতার অনুসরণ করো এবং অন্যরা যা বলছে তা বলো। অথবা 2, নিজেকে আবিষ্কার করো, তোমার মনের কথা বলো এবং এই পৃথিবীর যা সত্যিই প্রয়োজন তা হয়ে উঠো, একজন সচেতন, স্বাধীন ব্যক্তি। এই শেষ অধ্যায়ের উদ্দেশ্য হল তোমাকে এমন একজনে রূপান্তরিত করা যিনি অন্যদের জন্য সংকেত হয়ে ওঠেন, কেবল অন্য শব্দ নয়। এই পৃথিবীতে ইতিমধ্যেই অনেক বেশি কোলাহল। ট্রেন্ড, রিল, শিরোনাম, রাগ, ভয়, প্রচারণা, সবাই কথা বলছে। কিন্তু খুব কম লোকই স্পষ্টভাবে, সত্যিকার অর্থে, বোধগম্যতার সাথে কথা বলছে। তাই এখন তোমার প্রয়োজন। তোমার প্রথম পদক্ষেপ হল স্পষ্টতা। যখন তোমার চিন্তাভাবনা তোমার নিজস্ব, মায়ামুক্ত, জনতার থেকে আলাদা এবং গভীরভাবে সংযুক্ত হবে, তখনই তুমি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারবে। স্পষ্ট চিন্তাভাবনা ভয়, লোভ এবং প্রবণতাকে অতিক্রম করে। তোমার অন্য কারো কণ্ঠস্বর হওয়ার দরকার নেই। তোমার নিজস্ব চিন্তাভাবনা অনন্য। দ্বিতীয় গুণ হল সত্য। আজকের পৃথিবীতে সত্য বলা একটি বিপ্লবী পদক্ষেপ হয়ে উঠেছে। যখন সবাই মিথ্যা পুনরাবৃত্তি করে সত্য প্রমাণ করার চেষ্টা করছে, তখন সৎভাবে কথা বলতে সাহস লাগে। তোমাকে সবকিছু জানার দরকার নেই, তবে তুমি যা জানো সে সম্পর্কে তোমাকে সৎ হতে হবে। তৃতীয় গুণ হল করুণা। শুধু সত্য বলা যথেষ্ট নয়, হৃদয় থেকে কথা বলা অপরিহার্য। মানুষকে পরিবর্তন করার জন্য প্রথমে তাদের বুঝতে হবে। যখন আপনি সত্য কথা বলেন, তখন মানুষ ভয় পায় বা প্রতিক্রিয়া দেখায়। কিন্তু যখন আপনি সহানুভূতি, শান্ত কিন্তু দৃঢ়তার সাথে কথা বলেন, তখন মানুষ শোনে। এবং সবশেষে স্বাধীন চিন্তাভাবনা। যখন আপনার চারপাশের সবাই একই কথা ভাবছে এবং বলছে, তখন ভিন্নভাবে চিন্তা করা সবচেয়ে বড় সাহস। এটা সহজ নয়। আপনি একা বোধ করতে পারেন। লোকেরা আপনাকে আলাদা, অদ্ভুত, একগুঁয়ে বলতে পারে। কিন্তু এরাই সমাজ পরিবর্তনকারী মানুষ। এই মুহূর্তে বিশ্বের কি প্রয়োজন? যারা ভয় ছাড়াই সত্য কথা বলে, যারা ভিড়ের চাপে না পড়ে ঘুমায়, যারা অন্যদের কথা শোনে কিন্তু নিজের পথ বেছে নেয়, যারা বিভ্রান্তি ছড়ায় না বরং আলো হয়ে ওঠে। বিশ্বের অনুসারীদের প্রয়োজন নেই, এর নেতাদের প্রয়োজন। তাদের চিন্তাভাবনাকারীর প্রয়োজন, স্লোগানদাতাদের নয়। এবং এটি আপনি হতে পারেন। যদি আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন, আপনার মন আপনার। যখনই আপনি কোনো ভাইরাল ট্রেন্ড দেখেন, তখন ভেবে দেখুন আপনি কি ভিড়ের অংশ হতে চান নাকি ভিন্নভাবে ভাবতে চান। যখনই কোনো বিতর্ক শুরু হয়, তখন আপনার মতামত প্রকাশ করার আগে ভাবুন, আমার মতামত কি সত্যিই নতুন কিছু নিয়ে আসছে? যখনই আপনার মনে হয় সবাই একদিকে ছুটে চলেছে, তখন থামুন এবং দেখুন, সেই পথ কি সত্যিই আপনার? সর্বত্র একই চিন্তাভাবনা থেকে পৃথিবী কিছুই পাবে না। কেবল নতুন চিন্তাভাবনা, স্পষ্ট চিন্তাভাবনা এবং সাহসী চিন্তাভাবনা প্রকৃত পরিবর্তন আনে। যদি এই বইটি আপনাকে কিছু দিয়ে থাকে, তবে তা হল স্বাধীনতার বীজ। এখন আপনার নিজের উপর নির্ভর করে এটি নিজের মধ্যে খুঁজে বের করুন, এটিকে শিকড় করুন এবং তারপরে এটি চাষ করুন যাতে আপনার চিন্তাভাবনা এমন একটি গাছে পরিণত হয় যার ছায়ায় অন্যরা চিন্তা করতে পারে। বিশ্বের এমন লোকের প্রয়োজন যারা নিজেরাই ঘুমাতে পারে, সত্য বলতে পারে এবং সঠিক পথ দেখাতে পারে। সংকেত হন, শব্দ নয়। নিজেকে দিয়ে শুরু করুন।
বন্ধুরা, এটাই ছিল আপনার মন মুক্ত করার সারাংশ। এই বইটি আমাদের শিখিয়েছে যে আমাদের মন যে কোনো প্রযুক্তি বা বাহ্যিক প্রোগ্রামিংয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের যা দরকার তা হল এটি বোঝা, এটিকে ডিটক্স করা এবং এটি পুনর্নির্মাণ করা। এখন প্রশ্ন ওঠে, আমরা কি আমাদের নিজস্ব চিন্তাভাবনার মালিক নাকি বহিরাগত শব্দের দাস? আমরা কি আমাদের নিজস্ব জীবন নিয়ন্ত্রণ করছি নাকি কেবল নিয়ন্ত্রিত হচ্ছি? এই বইয়ের সবচেয়ে বড় বার্তা হল, সংকেত হন, কোলাহল নয়। কোলাহলের অংশ হন না, বরং সেই প্রকৃত পরিবর্তনের অংশ হন যা বিশ্বকে আলোকিত করতে পারে। কল্পনা করুন, যদি আপনি আপনার মনকে মুক্ত করেন, তাহলে ভয় আপনাকে আর আটকে রাখবে না। অপরাধবোধ আর আপনার আবেগগত ব্রেক হবে না, এবং আপনার চিন্তাভাবনা আপনার পরিচয় হয়ে উঠবে, জনতার অনুকরণ নয়। বন্ধুরা, মনে রাখবেন, বিশ্বের এমন লোকের প্রয়োজন যারা স্পষ্টভাবে চিন্তা করতে পারে, সত্য বলতে পারে এবং পরিবর্তনের সূচনা করতে পারে। এমন ব্যক্তি হন যিনি প্রথমে নিজের চোখ খুলে অন্যদের চোখ খুলে দেন। তাই, যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন। কোন অধ্যায়টি আপনি সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছেন তা মন্তব্যে আমাদের জানান, এবং এই ইতিবাচক শক্তি অন্যদের সাথে শেয়ার করুন। এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিটি বই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে এবং আপনাকে নিজের সেরা সংস্করণ করে তোলে। নিজের যত্ন নিন। তোমার চিন্তাভাবনা মুক্ত করো, কারণ যখন মন মুক্ত থাকে, তখনই প্রকৃত জীবন শুরু হয়।